নমস্কার, শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ কলা সমন্বয়ের বিশেষ পর্ব মন্থনের তৃতীয় পর্বের অধীনে আমরা অনুষ্ঠান পরিবেশন করতে যাচ্ছি। আজকের এই নতুন বৎসরের সন্ধ্যায় আমরা যাকে স্মরণ না করে পারি না, যার কথা আমাদের অত্যন্ত প্রাসঙ্গিক, সেই বিশ্বকবি, তার নববর্ষ সংক্রান্ত একটি কবিতার মাধ্যমে আমি দুটো কথা আলোচনা করতে চাই। কবিতাটি হলো নববর্ষের আশীর্বাদ, যা তিনি লিখে গেছিলেন বলাকা কাব্যগ্রন্থের ৪৫ সংখ্যক কবিতায়। পুরাতন বৎসরের জীর্ণ ক্লান্ত রাত্রি, ওই কেটে গেল ওরে যাত্রী। তোমার পথের পরে তপ্ত রৌদ্র এনেছে আহ্বান, রুদ্রের ভৈরব গান। দূর হতে দূরে বাজে পথে শীর্ণ তীব্র দীর্ঘ তান সুরে, যেন পথহারা কোন বৈরাগীর একতারা। এই কাব্যগ্রন্থ যদি আমরা মনে করি, একটু পাঠ করে মনে করে একটু চিন্তা করি তার কথাগুলো, তাতে একটা সুর বাজে যে কবি বৈশ্বিক যে সংকট বা তখনকার একটা বিপর্যয়, বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ের, সেই নিয়েই তিনি কথাগুলো বলেছেন বলে মনে হয়। এবং প্রথম দুটো ছত্রে আমরা দেখতে পাই কবিগুরু বলেছেন জীর্ণ ক্লান্ত রাত্রি ঘুচে যাবে। ঘুচে যাবে কিসের জন্য? তারপর আসবে নববর্ষ, নূতনের আহ্বান। এবং এই নূতনের আহ্বান আমরা যখনই করি, সাথে আসে বাধা, সাথে আসে মৃত্যু ভয়। আজকের দিনে কথাগুলো ভীষণ প্রাসঙ্গিক, কারণ কবিগুরু যখন লিখেছিলেন কবিতাটা, তার প্রতিটি ছত্রে আমরা অনুধাবন করতে পেরেছিলাম নূতনের প্রতি আহ্বান, নূতনকে সাড়া দেওয়া, এবং সাথে তার প্রতিটি পদে আমরা যে বাধা পাই, মৃত্যু ভয় পাই, তাকে এড়িয়ে আমাদের নূতনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। তাই এই বৈশ্বিক সংকটের দিনেও আমরা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। এবং বিশ্বযুদ্ধ হোক না হোক, এই যে যুদ্ধের একটা আবহ চলছে, সেই প্রেক্ষাপটে আমাদের চোখের সামনে যাদেরকে হাসে, যুদ্ধের অগ্রভাগে যারা নেতৃত্ব দেন সেই সৈনিকরা, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকের আসর আমরা আরম্ভ করছি। এবং আজকের আসরের অতি প্রাসঙ্গিক যিনি, যাকে ছাড়া আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারি না, তাকে আমাদের সাথে পেয়ে আমরা খুব আনন্দিত। স্যার নমস্কার। নমস্কার। আমাদের সাথে আছেন কর্নেল রবীন দাস। স্যার, আপনাদের সাহায্য বা আপনাদের যেটা সাহস আমাদেরকে আপনি দিয়েছেন, সেই অভিজ্ঞতা, সেই যে আপনাদের সাহস, আমাদের উদ্যম জুগিয়েছেন যুগে যুগে সমস্ত যুব ছাত্রছাত্রীদের মাঝে বা যুব প্রজন্মের কাছে, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আপনার এই দীর্ঘ জীবনের যে কথাগুলো, যে অভিজ্ঞতা, সেগুলো যদি আজকে আমাদের সাথে একটু বলেন, শেয়ার করেন, তাইলে আমরা খুব কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ। আমি প্রথমত বলবো যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সমস্ত 35 বছর আর্মিতে চাকরি করে, সেটারই অভিজ্ঞতার একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি ছোটোবেলা থেকেই আমার একটু ইন্টারেস্ট ছিল ডিফেন্সে যাওয়ার। সেটা আমি গ্র্যাজুয়েশন করার পর পরীক্ষা দিয়ে ডিফেন্সে চলে যাই। আর প্রথমত একটু বাধা ছিল, সবাই এসে বলছিল আপনার ছেলেকে আপনি আর্মিতে দিয়ে দিচ্ছেন, আর্মিতে যাওয়া মানে কি জানেন তো? সবাই এসে আমার মাকে বলছিল, বলে দিদি আপনি যে আপনার ছেলেকে দিচ্ছেন আর্মিতে,
আপনি এর পরিপ্রেক্ষিতে কী হবে বুঝতে পেরেছেন? বললেন কী হবে? বলে আপনার ছেলে তো একবারে মৃত্যু মুখে চলে যাবে। তো মা বললেন যে না, ছেলে তো চিন্তা ভাবনা করেই করেছে, এখন কার মৃত্যু কখন হবে সেটা তো কেউ বলতে পারে না। ওই মা আমাকে অনুমতি দিলেন, যদিও বাবার ঘোরতর আপত্তি ছিল, কিন্তু তারপর আমি যখন আর্মি জয়েন করে চলে গেলাম, ট্রেনিংয়ের সময় তো আমি বুঝতেই পারলাম না যে আমি আসছি না যাচ্ছি। আমি বুঝতে পারলাম না। কিন্তু ট্রেনিংয়ের পরে যখন আমি আর্মি অফিসার হয়ে গেলাম, তা আমি ধীরে ধীরে আমার আর্মির লাইফ শুরু হলো। তখন আমার এই সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি একটা যুদ্ধক্ষেত্রে যাব। আর্মির মানেই হলো যে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা। তো সেটা যদি আমি না পাই তবে আমার এই আর্মি জয়েন করাটা বিফল হয়ে যাবে। সেই চিন্তা করে করেই 1971 ইস্ট পাকিস্তানের সাথে, যেখানে পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমার যাওয়ার সুযোগ পেল। আমি গেলাম। আমি আসামে ছিলাম, আমার ইউনিটটি সেটাকে শিফট করে নিয়ে যাওয়া হলো ব্যারাকপুরে। ব্যারাকপুরে আমরা ট্রেনিং করলাম। সেখান থেকে আমরা লঞ্চিং প্যাড বানালাম যে কী করে আমরা বাংলাদেশে ঢুকবো, আর কোথায়, বাংলাদেশ নয় তখন ইস্ট পাকিস্তানে ঢুকবো, সেটা প্ল্যানিং করা হয়েছিল। তো ওই প্ল্যানিংয়ে আমাদের ট্রেনিংয়ের পরে দেখুন কোথায় আমি আসামে বসেছিলাম, হাতিগড় টংলায়, কিন্তু আমাকে কপাল টেনে নিয়ে গেল ব্যারাকপুরে, আবার ওই কপালই আমাকে নিয়ে গেল বাংলাদেশে। সেখানে যুদ্ধের পূর্বে, যুদ্ধ তখন শুরু হয়নি, 22 নভেম্বর 1971, আমরা তখন ট্রেন্চ বানিয়ে আমরা মাটির মধ্যে বসে আছি। হঠাৎ আমরা দেখলাম যে 22 নভেম্বর এই যশোর থেকে দুটো পাকিস্তানি এয়ারফোর্সের সেভার জেট আসলো। ও এসে আমাদের উপরে মেশিন গানিং করেছে, বম্বিং করেনি, মেশিন গানিং করেছে। কিন্তু আমাদের সৌভাগ্য, ওদের দুর্ভাগ্য, কেউ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তখন এই খবরটা গেল আর্মি হেডকোয়ার্টারে যে এরকম হচ্ছে, ওয়ার ডিক্লেয়ার হয়নি, আমরা বর্ডার ক্রস করিনি, আমরা এখনও ইন্ডিয়াতেই রয়েছি, কিন্তু আমাদের উপরে সে অ্যাটাক করছে, আমরা এখন কি করব? আর এই অ্যাটাকটা নিউট্রালাইজ করতে পারবে শুধু ইন্ডিয়ান এয়ারফোর্স। আমরা এখনও মাটিতে যুদ্ধ করে এগোবো না, কেন সরকার এখনও অনুমতি দেয়নি। তারপর আর্মি হেডকোয়ার্টার থেকে খবর পেলাম যে না, আজকে ওরা আসুক, ওদের সাথে মোকাবিলা হবে। তো সেই 23 নভেম্বর 1971 সেই বিকেলে আবার দুটো প্লেন আসলো। দুটো প্লেন এসে আমাদের উপরে মেশিন গানিং করলো। আর তখন আমরা হঠাৎ দেখতে পেলাম যে আমাদের ইন্ডিয়ান দুটো নেটস প্লেন এসছে, ফাইটার প্লেন নেটস, তখনকার যুগে নেটস ছিল বিখ্যাত, নেটস দুটো এসছে। আর একটি আমার মাথার উপরেই একটি নেটস এসে একটি সেভার জেটসকে মেশিন গানিং করে ওদের জাহাজে আগুন লেগে গেল। লাগার পর ওই পাইলটটা বেল আউট করে প্যারাসুট দিয়ে নেমে পড়লো কোথায়? আমি এখানে, আপনারা যেখানে বসে আছেন সেখানেই পড়লো। তা যা হোক, আমি তখন শিখ রেজিমেন্টের সাথে আমাকে পাঠিয়েছিলেন। তো শিখ রেজিমেন্ট জওয়ানরা ওকে ধরলো। তা ওরা তো কালকে মেশিন গানিং করেছে, আজকে ধরা পড়েছে, তার মানে ওকে একটা ধলাই দেওয়া হবে। তখন আমি গিয়ে এদেরকে বুঝালাম যে ভাই এইসব করো না, এই লোকটা জ্যান্ত থাকুক, আমরা অনেক খবর পাবো এর কাছ থেকে, অ্যাটলিস্ট এয়ারফোর্সের খবর সব জানা যাবে। যা হোক, ওকে করে আনা হলো। যথেষ্ট চ্যালেঞ্জিং না স্যার? কথাগুলো যেটা আপনি বলছেন আমি ততটুকু শুনে বুঝতে পারছি, যথেষ্ট চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল সেই সময়টাতে। একটা পরিপ্রেক্ষিতে আপনি সেখানে বাধা দিচ্ছেন যে না, তাকে জীবিত রাখো, তার কাছ থেকে আমরা আরও কিছু পয়েন্টস বা ইনফরমেশন কিছু জোগাড় করতে পারি কি না। তাৎক্ষণিক বুদ্ধিগুলো সেই যুদ্ধকালীন অবস্থায় আপনাদের অনেক কিছু মানে রাখে, তাই নয় কি? এখানে কি কিছু উপর থেকে কোনো নির্দেশ? সেই অবস্থায় দেখুন, জওয়ানদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন। সবার কাছে অ্যামিউনিশন রয়েছে, হাতিয়ার রয়েছে, আর যুদ্ধক্ষেত্রে কেউ কাউকে অর্ডার দেবে না। আচ্ছা, এই গণ্ডগোল হলেই ওরা জওয়ান গুলি চালাবে, এদের আদেশ দেওয়া আছে। তখন এদেরকে যদি আমি ধরে বুঝাই যে ভাই এরা মারবে না, ওকে বাঁচা নিয়ে গেলেই ওর কাছ থেকে অনেক ইন্টেলিজেন্স পাওয়া যায়। এগুলো জওয়ানদের, ওদের বুদ্ধি কম, এদেরকে বোঝানো কষ্টসাধ্য। যা হোক, আমি ওদেরকে কন্ট্রোল করতে পারলাম। ওই লোকটাকে আমি ধরে নিয়ে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে আসলাম। ওই লোকটা ছিল ফ্লাইং অফিসার পারভেজ মেহেদি বলে, ওয়েস্ট পাকিস্তানের পাঠান লোক। তা ও ওইখানে নেমে डेस्परेट, वो बोलते नहीं क्या है, कुछ नहीं होएगा, डिपार्टेशन होएगा, हम फिर पाकिस्तान में चले जाएंगे।
मैं बोला नहीं नहीं, वो तो बाद में देखा जाएगा, अभी आप हमारे साथ रहो, हमारे कैदी हो, आप प्रिजनर वॉर हो, अब ज़्यादा बकवास नहीं करना, बिकॉज हमने बड़े मुश्किल से ये सिख लोगों को उन्हें बचाया है, कंट्रोल किया है, नहीं तो उन्होंने उधर ही आपको ख़त्म कर देना था। তো যাই হোক বুঝে শুনে ওই করলেন, আর তারপর বিকেলেই ওনাকে বাই রোড ক্যালকাটা কমান্ড হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হলো। তারপর ওনার সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু দেখুন, মানুষের কপালের যে লেখা থাকে সেটাই হয়। তো উনি ধীরে ধীরে গিয়ে পাকিস্তান এয়ারফোর্সে রিপার্টেশন হলো, উনি চলে গেলেন পাকিস্তানে, ধীরে ধীরে প্রমোশন হলো, উনি গিয়ে পাকিস্তান এয়ার চিফ হয়ে গেলেন। তখন উনি আমাকে একটা খবর পাঠিয়েছিলেন, বলে যে কর্নেল দাস, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান কাম and you attend my promotion party. He said, no, no, I have prayed to the Allah, तो आपको दुआ मिले तो आपको मिल गया, हम खुश हैं। अभी आपसे मिल के 2 प्याला चाय पीने से हमारा कोई फ़ायदा नहीं होएगा। अभी अल्लाह ताला का ये मंजूर नहीं है तो हम नहीं आएंगे। अब ব্যাপারটা হলো যে আমি এখন আর্মি, ইন্ডিয়ান আর্মিতে আছি, আমাদের ওদের আইন কানুন মানতে হবে। একটা বিদেশি লোক প্রমোশন হয়েছে, আমি কি ওখানে পার্টি অ্যাটেন্ড করবো? তো এখন আমাদের দেশে যে গণ্ডগোল চলছে, সেই গণ্ডগোলের বিতর্কই চলবে। আমি আর যাইনি, হোক ও ধীরে ধীরে হলো, এখন রিটায়ার হয়ে গেছে। বা অনেকখানি বোঝা যায় তাতে যে যতটুকুই যুদ্ধতে আমরা থাকি না কেন, আমাদের কিন্তু রিলেশন বা সম্পর্ক সে কিন্তু বজায় থাকে। স্যার, ৭১-এর যুদ্ধে আপনি কিছু আগেই বলছেন যে যোগদান করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতায় আপনাদের যথেষ্ট পরাক্রম ভারতীয় সেনাবাহিনীর ছিল এবং তার ফলস্বরূপই আমরা বাংলাদেশের এক নতুন পরিচয় পেয়েছি। আজকে যে সম্পর্ক বাংলাদেশের সাথে ভারতবর্ষের, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, এবং আজকের দিনে যে পরিস্থিতি বা যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেখানে কি আপনার কোনো অংশে মনে হয় যে তখনকার যে সিদ্ধান্ত আমাদের কোনো দিক থেকে কোনো ভুল হয়েছে বা কিছু ত্রুটি রয়ে গেছে, কিছু কি মনে হয়? আমাদের নিরাপত্তার দিক থেকেই বলি, রাজনীতির দিক থেকেই বলি, আপনার চিন্তাধারাটা একটু জানতে চাই। দেখুন, বাংলাদেশের এখন নতুন যে প্রাইম মিনিস্টার রয়েছেন, উনিও রহমান সাহেবও বলেছেন যে বাংলাদেশ বলতে হলে আমাদের ইন্ডিয়ার নাম নিয়েই বাংলাদেশ বলতে হবে। জন্মটা কে দিয়েছে? ইন্ডিয়া দিয়েছে। তো সেটা যদি এখন কান্ট্রি হেডে চিন্তা করেন তবে তো আমাদের একটা সহায় হবে। আর সেটাই হচ্ছে, দেখুন, ওদের ফরেন মিনিস্টার এসে আমাদের দিল্লিতে যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার সাথে, ডিফেন্স মিনিস্টারের সাথে দেখা করে গেছে। এরপর ইলেকশনের জন্য ব্যস্ত বলে ওদের প্রাইম মিনিস্টার আসছেন না। আমরা একটু ফ্রি হলে 4 তারিখের পরে ওদের প্রাইম মিনিস্টার আসবেন ইন্ডিয়ায়। তার মানে উনিও ওখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যে কাজগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট করে দিয়েছে আমাদের জন্য যুদ্ধের সময় বা তারপরেও, সেইগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখন ধরুন, পলিটিক্যাল পার্টি প্রথম আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি এসছে, এগুলো তো পলিটিক্যাল পার্টির বদলি হবে। ইভেন আমাদের দেশেও দেখুন এরকম তো হয়েছে, প্রাইম মিনিস্টার এমার্জেন্সি করিয়েছেন, প্রাইম মিনিস্টারের পরে আমরা জেলে ভরিয়ে দিয়েছি, তারপর উনি আসলেন, তারপর এই একটা হিস্ট্রি হলো যে এটা তো হয়। পলিটিক্যাল পার্টি চেঞ্জ হলে একটা নতুন ধরনের চিন্তাধারা আসবে, নতুন কাজ হবেই। কিন্তু তাই বলে পুরনো চিন্তাধারাটা যদি একেবারে মিটিয়ে দেয় তবে কিন্তু দেশের ক্ষতি হবে, আমাদের যে সম্পর্ক ছিল সেটাতে ক্ষতি হবে। কিন্তু সেটার কোনো সম্ভাবনা নেই। ওরা আমাদের সাথে, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালোই লাগবে। মাঝে ধরুন একজন যে এমিসারি এসেছিলেন, আমি আর নাম বলবো না, উনি এসে আরও জিনিসটা খারাপ করে দিয়েছেন। যাই হোক, উনি তো নমিনেটেড ছিলেন, উনি ইলেক্টেড নয়। তো উনার তো ইলেকশনের পরে ওনাকে যেতে হলো, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। উনি কিছুটা ক্ষতি করেছেন, স্টুডেন্টরা যা করেছে দেশের ক্ষতি করেছে, ইন্ডিয়ার সাথে ওদের কোনো ক্ষতি করেনি। আর একটা কথা যে ওনাদের প্রাইম মিনিস্টারকে আমরা ইন্ডিয়াতে স্থান দিয়েছি, সিকিউরিটি দিয়েছি, সব করেছি, ওটা তো যে কোনো দেশের যে কোনো লোকই একটু মনক্ষুণ্ণ হবেই। সেটা সম্পর্কের হিসাবে খুব একটা ক্ষতিকর হবে না আমার যেটা মনে হয়। আর ধীরে সুস্থে আপনি দেখবেন আরও কিছুদিন পরে এই যদি প্রাইম মিনিস্টারের যা চিন্তাধারা, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সেই চিন্তাধারা যদি বজায় থাকে, আমাদের সম্পর্ক আরও ভালো হবে। আর ধরুন, কথাটা হলো কি যে আমার পাশের বাড়ির লোকের সাথে আমি ঝগড়া করে তো বেশি দিন থাকতে পারবো না। আমার কোনো ক্ষয়ক্ষতি, বিপদ আপদ হলে কে আসবে? আমার
পড়োশি পাশের বাড়ির লোকই আসবেন, তাই বলে বাংলাদেশ এটা উপলব্ধি করবে। সাময়িক একটা কিছু হয়েছে, এখন আমাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে, সময়ই সব ঠিক করবে। তাই আমাদের এখন আর কোনো চিন্তা করার ব্যাপার নেই। আর আমার যেটা দৃঢ় বিশ্বাস যে এটাতে বাংলাদেশে মানবে, যে কোনো পলিটিক্যাল পার্টি হোক, আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, ওরা তো উপলব্ধি করবে যে আমরা ইন্ডিয়ার সাথে হাত না মিলিয়ে, ওদের সাথে ফ্রেন্ডশিপ না রেখে আমরা কিছু করতে পারবো না। সেটা উপলব্ধি করবে। আমি যখন 22 ডিসেম্বরে গেছিলাম, আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট ইনভাইট করে নিয়ে গেছিলো, যারা বাংলাদেশে যুদ্ধ করেছেন সবাইকে ব্যাচ বাই ব্যাচ নিয়ে যায়, তো একটা ডেলিগেশন যায়, সেই ডেলিগেশনে আমাকে যেতে বললো, আমি গেলাম। তখন আমি যা দেখলাম, আর যুদ্ধের সময় যা বাংলাদেশের অবস্থা দেখেছিলাম, সব মানুষ মরা পড়ে আছে রাস্তায়, খাবার দাবার নেই, জামা কাপড় নেই। এটা মানে আমারই দুঃখ হচ্ছিল। বলে হোক বাংলাদেশের লোক, হোক ইস্ট পাকিস্তানের লোক, কিন্তু এরা তো মানুষ, এদের সাথে এরকম অত্যাচার হচ্ছে। পাকিস্তান আর্মি তো একটুকু কনসিডার করছে না, এদেরকে না খেয়ে মারা যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, কাপড় নেই, জামা নেই, আধা নেকেড সবাই ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখে আমার খুব দুঃখ হয়েছিল। তারপর আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে একবার আমি যাব বাংলাদেশে, শুনেছি অনেক উন্নতি হয়েছে। স্যার একটু মাঝে বলছি, আপনি যে পরিবেশের কথাটা বলছেন সেটা নিশ্চয়ই 71-এর দৃশ্যের কথা বলছেন। 71-এ যখন যুদ্ধের সময়, সেই সময় আপনি দেখেছিলেন এই অবস্থা। তখন ওই অবস্থা দেখেছিলাম যুদ্ধের পরেই। আর তারপর আপনার এর পরবর্তীতে আপনি 22-এ গেছেন বলছেন, আপনাকে ডেকে নিয়ে গেছে সেই বাংলাদেশ সরকার থেকে। তখনকার বাংলাদেশ আর এই আগের যে দেখেছেন, তার মধ্যে ফারাকটা যদি বলেন। অনেক তফাৎ। মানে আমি 7 দিন আমরা ঢাকাতেই ছিলাম, আমাদের অন্য শহরে যেতে দেয়নি। তখন আমি দেখলাম যে এদের বিল্ডিংগুলো, অট্টালিকাগুলো, কমার্শিয়ালি বলুন, রেসিডেন্সি বলুন, এত উঁচু যে মানে মাথা উপরে উঠিয়ে দেখতে হয়। রাস্তাঘাট এত সুন্দর। ঢাকাতে ছিলাম, সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট তো ঢাকাতেই হয়েছে। যা কিছু দেখলাম, আমার একটুকু আক্ষেপ ছিল না। দেশ ঠিকই ধরে নিয়েছে, ওদের যা সুবিধা ছিল সব দূর করে দিয়েছে, এখন আরও শান্তিতে আছে, সমৃদ্ধিতে আছে। সেটা আমার ভালো লেগেছে। কিন্তু আমাদের মনে কিছু কিছু সংশয় এসে যায় যে এই যে নিরাপত্তা সীমান্তবর্তী অঞ্চলে, সেটা কতটুকু বজায় রয়েছে, বা এর প্রতি কি আরও কিছু বিশেষ নজর দেওয়া সরকারের পক্ষ থেকেই বলুন বা সেনাবাহিনীর পক্ষ থেকেই বলুন, কিছু আপনার কি মনে হয় এই ব্যাপারে? মানে আমাদের যতটুকু দেখা যাচ্ছে যে প্রতি আলোচনাতে কিছুদিন পর পর আসছে যে নির্যাতনের ব্যাপার, এবং নির্যাতিত হয়েই ওরা দেখা যাচ্ছে আমাদের সীমান্তবর্তী এলাকায় তারা ঢুকে যাচ্ছেন বা কিছু হচ্ছেন। সেখানটাতে আমাদের পরিবেশটা কি, নিরাপত্তা আরও দরকার, আরও জরুরি, না কিছু কম হয়েছে, সেই বিষয়ে যদি কিছু বলতেন। আমি এটা বলছিলাম যে আমি যখন আবার বাংলাদেশ গেলাম, তখন যা উন্নতি দেখেছি, খুবই পজিটিভ উন্নতি দেখেছি। রাস্তাঘাট, বিল্ডিং সব কিছু ভালো, ব্যবস্থাপনা এত সুন্দর। আমি প্রথমবার জীবনে দেখলাম যে ওদিকে ও ট্রাই রিস্কর যাওয়ার জন্য একটা আলাদা রাস্তা আছে, কিন্তু ওটা গাড়ি যেদিকে যাচ্ছে, লোক যেদিকে ফুটপাথ দিয়ে যাচ্ছে সেদিকে যাবে না, ওরা যাচ্ছে ওই ট্রাই রিস্ক দিয়ে, ওদের নমিনেটেড রাস্তা রয়েছে সেটা। তাই হচ্ছে কি সেখানে কোনো ট্রাফিকের অসুবিধা হচ্ছে না, খুব সুন্দরভাবে যাচ্ছে। কেউ কারো পুলিশ যেখানে ওদেরকে থামাচ্ছে, আমরা দেখলাম অনেক সময় আমাদের গাড়ি বাসে করে আমরা যাচ্ছিলাম, ওই বাস যখন পুলিশ পয়েন্টে আসে তখন পুলিশ অন্য গাড়ি সব থামিয়ে দিয়ে আমাদেরকে যেতে দিচ্ছে, কারো কোনো অসুবিধে নেই, কোনো বিরক্তি নেই। এটা খুবই ভালো লাগছে। যথেষ্ট উন্নত পর্যায়ের ঢাকা দেখে এসেছেন হয়তো। আর আরেকটু শুনতে চাইবো, ঢাকায় গেছেন, সেখানের ইলিশ মাছের কোনো স্বাদ পাওয়া গেছে কিনা সেটা জানার খুবই আগ্রহ এই ব্যাপারে, কারণ বাংলাদেশ মানেই আমাদের কাছে পদ্মার ইলিশ। তাই ঢাকায় গেছেন শুনে মনে হচ্ছে যে তার স্বাদ বা কিছু যদি আপনার মনে হয় আলাদা কিছু। আলটিমেটলি হলো কি, আমরা যে সময় গেলাম ডিসেম্বরের 16 তারিখ হলো ভিক্টরি ডে, আমরা ডিসেম্বরে ছিলাম, এক সপ্তাহ থেকে চলে এসেছি। তখনকার সময় হয় কি, ওই পদ্মার ইলিশ ধরা হয় না, মারা যায় না, ওগুলো সব ওই ওদের ব্রিডিং সিজন মার্চ অবধি কোনো মাছ ধরা হবে না, সব মাছ থাকবে। তবুও আমি নেভির অফিসার একজনকে রিকোয়েস্ট করলাম যে আপনাদের একটা ডিনার দেবেন, ক্রুজে নিয়ে যাবেন পদ্মা নদীতে, আপনারা ইলিশ খাওয়ান না কেন? আর আমরা দুজন ছিলাম যারা ইলিশ খাই, বাকি সব সর্দারজি সাউথ ইন্ডিয়ানরা তো ইলিশ কি বুঝেই না। তারপর যা হোক উনি বললেন ঠিক আছে আমরা চেষ্টা করে দেখব, আর ওই কথাটা কিন্তু রাখলেন। আমাদেরকে যখন ডিনার দিলেন ওই জাহাজের উপরে,
তখন কিন্তু আমরা পদ্মা রেস খেয়েছি। তখন উনি বললেন যে আমি ওই কোল্ড স্টোরেজ থেকে এনেছি আপনাদের জন্য, সেটা রান্না করে আপনাদের খাওয়াচ্ছি। তা আমি আর আরেক ভদ্রলোক ছিলেন, আমরা খুব রিলিশ করেছি। আর অন্যান্য ভদ্রমহিলারা নিয়েছেন, অনেক সময় এক ভদ্রমহিলা আমার পাশেই নিয়েছেন, কিন্তু উনি কাঁটা চামচ আর চাকু দিয়ে ইলিশ মাছ খাওয়ার চেষ্টা করছেন, সেটা তো অসম্ভব। উনি বলেন अरे ये तो मेहनत ज़्यादा और फिश मीट इतना से मिलता है। मैंने बोला सर ये तो बोन निकल के नहीं खाते, बोन समेत मुंह में डालिए, मीट खाइए, बोन बाहर निकालिए। अरे अरे ये नहीं होगा, गले में फंस जाएगा। ওই ওদের রেপ্রিহেনশন ছিল। কিন্তু যা হোক, মাছের কাটা বাছা নিয়ে অনেক গল্পই আছে সত্যিকারের। আমাদের বাঙালির জীবন যেমন মাছে ভাতে, ঠিক তেমন হয় না। তাই তো এতটুকু তো স্যার পেয়েছেন, যথেষ্টই আমার মনে হয়। বাংলাদেশে গিয়ে আপনার আতিথেয়তায় আপনি যথেষ্ট সন্তুষ্ট সব কিছু। আরও কিছু জানতে চাইছিলাম, আমাদের দেশে কারগিলের যুদ্ধতেও আপনার যথেষ্ট সেখানে আপনি যোগদান করেছিলেন, যতটুকু মনে হয় আমার। কারগিলের যুদ্ধ বা আরও কিছু বিষয় যদি জানতে চাইতাম, আমাদের সীমান্তবর্তী এলাকা অরুণাচলের পাশে যে চীনের সাথে আমাদের সম্পর্কটা খুবই অনেক দিন থেকেই তা একটু উদ্বেগজনক। তো এই বিষয়েও যদি কিছু আপনি বলতে পারতেন। কারগিলের যুদ্ধও আমরা জানতে চাই, আবার ৬২-র যে সেই অরুণাচলের আগ্রাসন যেটা ছিল, চীনের আগ্রাসন, সেই সম্পর্কেও যদি কিছু বলতেন। দেখুন, এই আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি, বলতে পারেনি যে 62-তে চায়না কী করে ঢুকলো, বমডিল অব্দি এসে গেল, আবার ওদের ইচ্ছে মতো কিন্তু উইথড্র করে চলে গেল নিজের দেশে। সেই ব্যাপারটা কি করে হলো সেখানে কিছু স্যার আমি একটু জানতে চাইছিলাম। আমি একটু শুনেছিলাম যে ওরা কিছু টাকা পয়সার প্রলোভন দিয়ে আমাদের লোককে, অরুণাচলের স্থানীয় লোকদেরকে কিছু আমাদের আর্মির নির্দিষ্ট ঠিকানা, জায়গা, এসব ব্যাপারে জানতে চেয়েছিল। এই বিষয়ে সব কিছু সত্যতা বা কিছু জানা আছে যদি আপনার? ম্যাডাম, আমার ঠিক জানা নেই। আচ্ছা। কারণ আমি ধরুন 89-90 আমি তাওয়াংয়ে ছিলাম। আচ্ছা। সেই চায়না বর্ডারই ছিলাম। তখন আমি দেখেছি যে আমাদের সম্পর্ক ভালো। প্রত্যেক 3 মাসে একবার ফ্ল্যাগ মিটিং হয়, ওদের অফিসার আসে আমাদের এখানে, আমাদের অফিসারের সাথে বসে আলোচনা হয় যে গেল 3 মাসে কী সুবিধে অসুবিধে হলো, এগুলো এক্সচেঞ্জ করে এটা যেটা পারা যায় দূর করা হয়। সেটা এখনও, ইভেন নাথুলাতে আমি ছিলাম, নাথুলাতেও দেখেছি ওরা তো অফিস ঘর সাজিয়ে রেখেছে। তাওয়াংয়ে আমি দেখলাম যে অফিস ঘর নেই, যেটা মেস ছিল, মেসের মধ্যেই আলোচনা হতো। কিন্তু নাথুলাতে দেখলাম ওরা একটা নাথুলা বর্ডারে অফিস ঘর সাজিয়ে রেখেছে। যখন এদের ফ্ল্যাগ মিটিং হয়, চাইনিজ অফিসাররা আসে, ওই অফিসে বসেই আলোচনা হয়। আমাদের ইন্ডিয়ান আর্মি অফিসাররা যায়, ওইখানে বসে আলোচনা হয়। ওই যে কী অসুবিধা হচ্ছে আমরা আদান প্রদান করি, আর সেই মতে ওরাও কিছুটা শুধরে নেয়, আমরাও আমাদেরকে যা বলা হয় আমরাও কিছু শুধরে নিই। একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে চলছে। ওই দিক থেকে নাথুলা আর তাওয়াংয়ের দিক থেকে আমার মতে কোনো ভয় নেই, কিছু করবে না। আচ্ছা আচ্ছা, আমাদের একটা আতঙ্ক থাকে, তাই আমরা কখনো কখনো এইসব বিষয় নিয়ে জানতে পারার সুযোগ পাই না। অনেক কিছু জানতে পারলাম আজ স্যারকে কাছে পেয়ে। আমাদের সৌভাগ্য যে একজন দেশপ্রেমিকের কাছে, দেশ সৈনিকের কাছ থেকে আমরা যেসব জিনিস সবসময় জানতে পারি না কিন্তু জানার ইচ্ছে থাকে, তা জানতে পারলাম। স্যার অনেক ধন্যবাদ। তবে আরও জানার অনেক কিছু রয়ে গেছে, বিশেষ করে কার্গিল যুদ্ধ, 1999 কার্গিল যুদ্ধের বিষয়ে আমরা জানতে চাই। আর আজকে নয়, পরবর্তী এপিসোডে আমরা আপনার থেকে জেনে নেব কার্গিল যুদ্ধে আপনার যোগদানের ব্যাপারে। নমস্কার।